আছে স্ক্লেনিয়াস এন্টেরিয়র, স্ক্লেনিয়াস পোস্টেরিয়র আর স্ক্লেনিয়াস মিডিয়াস। এবং এই মাসেলগুলো উৎপত্তি হয় সার্ভাইকাল ভার্টিব্রা থেকে আর ইনসারশন নেয় হচ্ছে রিবসে। এখন এই স্ক্লেনিয়াস মাসেলগুলো আপনারা যেটা সম্ভবত রেসপিরেশনের সময় পড়ছেন যে এক্সেসরি মাসেল অফ রেসপিরেশনের ভিতরে স্ক্লেনিয়াস মাসেলের কথা মনে হয় পড়ছেন। এখন এই মাসেলগুলো যদি এক কথায় বলা যায় এগুলো অরিজিন হয় হচ্ছে সার্ভাইকাল ভার্টিব্রা থেকে আর ইনসারশন নেয় হচ্ছে রিবসে। বিশেষত যে ফার্স্ট রিব, সেকেন্ড রিব, এই রিবস গুলোতে এই মাসেলগুলো ইনসারশন নেয়। ভালো আছো? এখন এই মাসেলগুলোর অ্যাকশনের ভিতরে আছে এন্টেরিয়র এন্ড মিডল স্কেলেনি মাসেল, যেটা হচ্ছে সেটা এলিভেটস দা ফার্স্ট রিব এন্ড ল্যাটারালি ফ্লেক্স দা নেক টু দা সেম সাইড। আর posterior scalene muscle elevates the second rib and keep the neck to the same side. আর এই মাসেলের আরেকটা কাজ বলছিলাম যে এই মাসেলটা হচ্ছে এক্সেসরি মাসেল অফ রেসপিরেশন হিসাবে কাজ করে। যে ডায়াফ্রাম হচ্ছে মেইন মাসেল অফ ইন্সপিরেশন, এর বাইরে আরো কিছু মাসেল রেসপিরেশনে পার্টিসিপেট করে, তার ভিতরে স্টেনোক্লিডোমাস্টয়েড স্ক্লেনিয়াস মাসেল গুলো হচ্ছে অন্যতম। এখন এইটার একটা গুরুত্বপূর্ণ যে এটা আছে অ্যাপ্লাইড অ্যানাটমি হচ্ছে ব্রাকিয়াল প্লেক্সাস এর কথা তো আগে বলছিলাম। এই ব্রাকিয়াল প্লেক্সাসটা পাস করা হচ্ছে যে স্ক্লেনিয়াস মাসেলের ভিতর দিয়ে। যে brachial plexus pass through the space between the anterior and middle scalene muscle, and hence this area is targeted for regional anesthesia. Usually আপার লিম্বে যখন কোনো অপারেশন করা হয় তখন অপারেশন গুলোর ভিতরে এখন তো স্পেসিফিক যে আগে এক সময় ছিল যে অপারেশন করার জন্য একটা বড় অংশই হচ্ছে যে জেনারেল অ্যানেস্থেসিয়া দিয়ে করা হতো। পরবর্তীতে বিভিন্ন উন্নতি প্রযুক্তিগত উন্নয়নের কারণে দেখা যাচ্ছে যে এখন আপনার আপার লিম্বের বেশিরভাগ ক্ষেত্রে যে অপারেশন করা হয় সেগুলো হচ্ছে প্লেক্সাস ব্লক দিয়ে করা হয় অথবা রুট ব্লক দিয়ে করা হয়, যাতে শুধুমাত্র সুনির্দিষ্ট একটা জায়গাটায় আপনি অ্যানেস্থেসিয়া যাতে অ্যাসিভ করা যায় সেই ধরনের টার্গেট করে করা হয়। এখন এই জন্য যদি বেশিরভাগ ক্ষেত্রে এখন আপার লিম্বে যদি কোনো অপারেশন করা হয় সেক্ষেত্রে প্লেক্সাস ব্লক দিয়ে বেশিরভাগ ক্ষেত্রে অপারেশন করা হয়। এবং যে ব্রাকিয়াল প্লেক্সাস যেটা ব্লক করা হয় সেটা মেইনলি হচ্ছে যে এই যে স্কেলিনিয়াস মাসেল গুলোর ভিতর দিয়ে যখন পাস করে ওই রিজনে হচ্ছে অ্যানেস্থেটিস্টরা অ্যানেস্থেটিক এজেন্ট গুলো দিয়ে এই প্লেক্সাসটাকে ব্লক করে। আমি কি বললাম বোঝা গেল? স্যার আরেকবার একটু বলুন। আমি যেটা বললাম যে ব্রাকিয়াল প্লেক্সাস যেটা ব্রাকিয়াল প্লেক্সাসের রুট ভ্যালু তো মনে আছে যে সার্ভাইকাল 5 6 7 8 এবং থোরাসিক অনেক কিছু অংশ মিলে হচ্ছে ব্রাকিয়াল প্লেক্সাসটা তৈরি হয়। ব্রাকিয়াল প্লেক্সাসটা তৈরি হওয়ার পরে তারপরে সেটা হচ্ছে যে স্কেলেনাস মাসেলের ভিতর দিয়ে পাস করে। এখনকার মডার্ন যুগে আপার লিম্বে যে অপারেশন গুলো করা হয়, যেমন আপার লিম্বে যদি কোনো সার্জারি করা হয় সেই সার্জারি গুলো করার জন্য যেখানে আপনি লোকাল অ্যানেস্থেসিয়া খুব একটা ইফেক্টিভ না, আবার আপনি জেনারেল অ্যানেস্থেসিয়া অনেক ক্ষেত্রে পেশেন্টের ঝুঁকি বাড়াতে পারে, এই জন্য এখন বেশিরভাগ ক্ষেত্রে রিজনাল অ্যানেস্থেসিয়া ইউজ করা হয়, যাতে সুনির্দিষ্টভাবে আপনি কোনো একটা বডির একটা রিজনকে ব্লক করতে পারেন। সেই জন্য হচ্ছে যে আপার লিম্বের কোনো অপারেশন করার সময় এখন ব্রাকিয়াল প্লেক্সাস ব্লক করা হয়, যেটা হচ্ছে রিজনাল অ্যানেস্থেসিয়ার পার্ট হিসেবে। এই প্লেক্সাসটা ব্লক করা হয় মেইনলি হচ্ছে স্ক্লেনিয়াস মাসেলের ভিতর দিয়ে যেখানে পাস করতেছে সেই এরিয়াতে এই ব্লকটা করা হয় অ্যানেস্থেটিক এজেন্ট দিয়ে, যার ফলে দেখা যায় যে ওই পেশেন্টের দেখা যায় সমস্ত জ্ঞান থেকে শরীরের অন্যান্য বডি পার্ট সমস্ত কিছুই অ্যাক্টিভ থাকে, শুধুমাত্র আপনি যে আপার লিম্বে অপারেশন করবেন সেই পার্টটা হচ্ছে যে শুধুমাত্র যে ব্লক করা হয়। স্যার শুনতে পাচ্ছি না। আপনাকে কেউ শুনতে পাচ্ছেন না? আপনাকে কেউই শুনতে পাচ্ছেন না? কেউ
স্যার শোনা যাচ্ছে, আমি শুনতে পাচ্ছি। কারণ এখানে সমস্যা হলে তো সবারই শুনতে সমস্যা হওয়ার কথা। তারপর এখানে আরেকটাই আছে যে আরেকটা অ্যাপ্লাইড অ্যানাটমি দিয়েছে, anterior and middle splenic muscle can be involved in certain form of thoracic outlet syndrome and MPDS, myofascial pain dysfunction syndrome. thoracic outlet এর নাম শুনছেন কিনা আমি জানি না, thoracic outlet এর নাম শুনছেন? নো স্যার। thoracic outlet এইটার একটু আমি ছবিটাতে, thoracic outlet হচ্ছে যে এটা একটা অ্যানাটমিক্যাল স্পেস, যে স্পেস থেকে থোরাক্স থেকে কতগুলো স্ট্রাকচার এটা আপার লিম্বের দিকে আসে, যেই স্পেসটাকে বলা হয় থোরাসিক আউটলেট। এবং এই স্পেসটা তৈরি হয় হচ্ছে ক্লাভিকল এবং রিবস এর মাঝখানে যে স্পেসটা থাকে সেই স্পেসটা হচ্ছে থোরাসিক আউটলেট। আমি কি বললাম বোঝা গেল? জি স্যার। এবং থোরাসিক আউটলেট সিনড্রোম এটা একটা সিভিয়ার একটা কন্ডিশন এই ধরনের, যে এখানে যেহেতু এই স্পেস দিয়ে ব্লাড ভেসেল নার্ভ এগুলো পাস করে, এখন কোনো কারণে যদি এই থোরাসিক আউটলেটটা কম্প্রেসড হয় তাহলে দেখা যায় যে যদি কম্প্রেসড হয় তাহলে টিংলিং, নামনেস, মাসেল উইকনেস, সেন্সেশন এগুলো এফেক্টেড হতে পারে। আবার যদি ব্লাড ভেসেল কম্প্রেসড হয় তাহলে, যদি আর্টারি কম্প্রেসড হয় তাহলে ওই আর্টারি দিয়ে আপনার যে পার্ট গুলো সাপ্লাই আছে, বিশেষত আপার লিম্বে যে পার্ট গুলো সাপ্লাই আছে সেই পার্ট গুলো তখন সাপ্লাই না হলে ওখানে ইসকেমিয়া হবে, ওখানে ইনফ্রাকশন হতে পারে, ওখানে নেক্রোসিস হতে পারে। আবার যদি ভেনাস যেগুলো আছে সেটা যদি কম্প্রেসড হয় তাহলে ভেনাস ড্রেন না হতে পারলে ওই পার্টটা সোয়েলিং হয়ে যাবে। এইটা হচ্ছে থোরাসিক আউটলেট, দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। এইটা হচ্ছে থোরাসিক আউটলেট। এবং এইখানে যদি বলা হয় যে এই ক্লাভিকল এবং রিবসের মাঝখানে যে স্পেসটা থাকে এই স্পেসটাকে বলা হয় থোরাসিক আউটলেট। এখন এই আউটলেট দিয়ে যে স্ট্রাকচার গুলো পাস করতেছে সেই স্ট্রাকচার গুলো যখন কম্প্রেসড হয় সেইটার প্রভাবটা তখন আপনি বুঝতে পারবেন আপার লিম্বে মেইনলি। এখানে দেখেন যে ব্রাকিয়াল প্লেক্সাসটা ক্রস করতেছে, পাস করতেছে হচ্ছে স্প্লেনাস মাসেলের ভিতর দিয়ে। এই জন্য কোনো কারণে যদি দেখা যায় যে থোরাসিক আউটলেট এইরকম কোন সিনড্রোম সাসপেক্ট করা হয় অথবা বলা হয় ব্রাকিয়াল প্লেক্সাস কম্প্রেশন হয়, এরকম যখন চিন্তা করা হয় তখন কিন্তু অনেক সময় অপারেশন করা হয়। অপারেশন করে তখন ওই মাসেলটাকে স্প্লিট করে দেওয়া হয় যাতে প্রেসারটা কমে যায়। আমি কি বললাম বোঝা গেল? জি স্যার। যে অনেক ক্ষেত্রে এই ধরনের অপারেশন করা হয় যে আপনি তাৎক্ষণিকভাবে দেখা যায় যে আপনি অন্যান্য ইন্টারভেনশন দিয়ে যখন পেশেন্টের কোনো বেনিফিট পাচ্ছেন না তখন আপনাকে ডিসিশন নিতে হবে যে ওই স্ট্রাকচার গুলো যেগুলো কম্প্রেস হচ্ছে সেগুলোকে ডিকম্প্রেশন করতে হবে। এবং ডিকম্প্রেশনের জন্য সবচেয়ে ভালো তাৎক্ষণিক মেথড হচ্ছে মাসেল গুলোকে স্প্লিট করে দেওয়া, মাসেল গুলোকে যাতে স্ট্রাকচার গুলো ডিকম্প্রেসড হয়। এখন এই স্প্লেনিয়াস যে মাসেল গুলো বলা হয়েছে, মাসেল গুলোর নার্ভ সাপ্লাই হচ্ছে 4th, 5th and 6th সার্ভাইকাল স্পাইনাল নার্ভ দিয়ে এগুলো সাপ্লাই হয়। এতটুকু মনে রাখলেই চলবে স্প্লেনিয়াস মাসেলের। তবে এই কথাটা অবশ্যই ব্রাকিয়াল প্লেক্সাস এটা কিন্তু মনে রাখতে হবে, এবং এই যে থোরাসিক আউটলেট সিনড্রোম এই কথাটা একটু মনে রাখতে হবে। এরপরে হেড নেক রিজনের ভিতরে যে স্ট্রাকচার গুলো আছে তার ভিতরে টাং আছে। এখন টাঙের এই মাসেল গুলো জাস্ট আপনি মনে রাখেন, কারণ এই টাঙের মাসেল গুলো আপনাদের জাস্ট নাম বলতে বলবে, এর বাইরে হয়তো খুব বেশি কিছু এগুলো ধরার সম্ভাবনা কম। কারণ এগুলো হচ্ছে যারা স্পেসিফিক, বিশেষত স্পিচ এন্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি যারা পড়াশোনা করে তাদের এই জিনিসগুলো অনেক গুরুত্বপূর্ণ, তাদের একেবারে পুরো ডেসক্রিপটিভ ফর্মে পড়তে হয়।
এখন টাঙে দুই ধরনের মাসেল থাকে, একটা হচ্ছে এক্সট্রিনসিক মাসেল, একটা হচ্ছে ইন্ট্রিনসিক মাসেল। এক্সট্রিনসিক মাসেল গুলো হচ্ছে যেগুলো অন্য জায়গা থেকে উৎপত্তি হয়, আর যে ইন্ট্রিনসিক মাসেল যেগুলো টাঙের ভিতরেই উৎপত্তি হয় এবং টাঙের ভিতরেই ইনসারশন হয়, সেগুলোকে ইন্ট্রিনসিক মাসেল বলা হয়। যে টাঙের ইন্ট্রিনসিক মাসেল গুলো এক কথায় যে কাজটা করে, যে টাঙের যে আকার আকৃতি সেটার সাথে সম্পর্ক আছে ইন্ট্রিনসিক মাসেল। আর আপনি যে টাঙের যে মুভমেন্ট করতেছেন উপরে নিচে ডানে বামে, এই মুভমেন্টটা হয় হচ্ছে এক্সট্রিনসিক মাসেলের মাধ্যমে। এখন এক্সট্রিনসিক মাসেল গুলোর নাম আছে জেনিওগ্লোসাস, হায়োগ্লোসাস, প্যালাটোগ্লোসাস, স্টাইলোগ্লোসাস। কন্ড্রোগ্লোসাস অনেক বইয়ে আলাদাভাবে দেয়া আছে, অনেক বই আলাদাভাবে দেয়া নেই, এজন্য কন্ড্রোগ্লোসাস না বললেও কোনো সমস্যা নেই। আর ইন্ট্রিনসিক মাসেলের ভিতরে আছে সুপিরিয়র লংগিটিউডিনাল, ইনফেরিয়র লংগিটিউডিনাল, ভার্টিকালিস আর ট্রান্সভার্স। এই মাসেলগুলো জাস্ট নাম একটু মনে রাখবেন। আর আমি যেটা বললাম যে ইন্ট্রিনসিক মাসেল যে কাজটা করে সেটা হচ্ছে alter the shape and size of the tongue, আর এক্সট্রিনসিক মাসেল হচ্ছে মুভমেন্ট অফ দ্য টাং, যে আপনি যে মুভমেন্ট গুলো করতেছেন, যে আপ এন্ড ডাউন সাইড টু সাইড যে মুভমেন্ট টাঙে হয়, সেটা হচ্ছে এক্সট্রিনসিক মাসেলের মাধ্যমে হয়। আর ওভারঅল টাঙের যে মাসেল গুলো থাকে সেই মাসেল গুলো সাপ্লাই হয় হচ্ছে হাইপোগ্লোসাল নার্ভ দিয়ে। এখন একজন বলেন হাইপোগ্লোসাল নার্ভ কততম ক্রেনিয়াল নার্ভ? আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। হাইপোগ্লোসাল নার্ভ কততম ক্রেনিয়াল নার্ভ? স্যার 12তম। 12তম ক্রেনিয়াল নার্ভ। এই টাঙের যে মাসেল গুলো থাকে সেই মাসেল গুলোর ক্ষেত্রে আমরা যখন যে ক্রেনিয়াল নার্ভ গুলো এক্সামিন করা হয় তখন কিন্তু টাং পরীক্ষা করে দেখা যায়, টাঙের যে টেস্টিং করে দেখা যায় যে আপনার হাইপোগ্লোসাল নার্ভটা ঠিক কাজ করতেছে কিনা সেটা কিন্তু টেস্ট করা হয়। এবং এখানে একটা গুরুত্বপূর্ণ টেস্ট করা হয় যেটা হচ্ছে টাঙের যে বিশদ টাংকে সামনের দিকে প্রোট্রুশন করতে বলা হয়, যে সেটা দেখার জন্য যে আপনার টাংটা ঠিকমতো প্রোট্রুট করতে পারে কিনা, এবং সেটা হচ্ছে হাইপোগ্লোসাল মাসেল টেস্টিং এর একটা বড় অংশ বলা হয়। যদি কোনো কারণে টাংটা বলা হয় হাইপোগ্লোসাল নার্ভটা প্যারালাইজড হয়, তাহলে আপনি যখন প্রোট্রুশন করতে যাবেন তখন টাংটা একদিকে ডেভিয়েশন হয়ে যাবে। আর জেনিওগ্লোসাস মাসেলের আরেকটা বড় আছে যে এই মাসেলটা হচ্ছে সেফটি মাসেল হিসেবে কাজ করে, যেটা টাংটাকে ফল ব্যাক হতে প্রিভেন্ট করে। যে অনেক সময় পেশেন্ট যখন আনকনশাস হয়ে যায় অথবা পেশেন্ট যখন এপিলেপটিক অ্যাটাকে সাফার করতে থাকে, তখন অনেক সময় দেখা যায় যে পেশেন্টের টাংটা পিছনের দিকে ফল ব্যাক করতে পারে। নরমালি কিন্তু এটা সাধারণত হয় না, যার কারণে আমাদের শ্বাসনালীটা প্যাটেন্ট থাকে। তারপর প্যালেট। প্যালেট কোথায় থাকে? প্যালেট কোথায় থাকে? প্যালাটাইনের দিকে। কোথায়? প্যালাটাইন। বুঝতে পারেন, আবার বলেন একটু। প্যালাটাইন স্যার ফেসিয়াল বোনস এর ওখানে। ফেসিয়াল মানে আপনি যদি মুখ হা করেন, মুখ হা করলে উপরের দিকে যে আর্টসের মতো যে অংশটা দেখতে পারবেন সেটা হচ্ছে প্যালেট। এখন প্যালেটের দুইটা পার্ট থাকে, সফট প্যালেট আর হচ্ছে হার্ড প্যালেট।
যে সামনের দিকে আপনি যে অংশটা হাত দিয়ে স্পর্শ করতে পারেন সেটা হচ্ছে হার্ড প্যালেট, যেটা প্যালেট এবং প্যালেট বোন, প্যালাটাইন বোন এবং ম্যাক্সিলার দিয়ে তৈরি হয়। হার্ড সফট প্যালেট, এটাতে অনেকগুলো মাসেল থাকে এবং তার মাঝখানে একটা স্ট্রাকচার আমরা সবাই যেটাকে আলজিব্বা বলি, জিহ্বা বলি, সেটা হচ্ছে প্যালেটের একটা অংশ। এখন প্যালেটে যে মাসেল গুলো আছে, লেভেটর ভেলি প্যালাটানি, টেনসর ভেলি প্যালাটানি, গ্লোসোপ্যালাটিনিয়াস, তারপর ফ্যারিঙ্গো প্যালাটিনিয়াস আর মাসকুলাস ইউভুলি, যেটা হচ্ছে মাঝখানে আমাদের যে গাল হা করলে মাঝখানে যে একটা মিড লাইনে যে একটা স্ট্রাকচার প্রোট্রিউটেড দেখা যায় সেটা হচ্ছে মাসকুলালিস ইউভুলি সেটাকে বলা হয়, যেটাকে বলা হয় ইউহুলা বলা হয়। সেখানে মেইন কন্ট্রিবিউশন হচ্ছে মাসকুলাস ইউভুলি। আপনি এই জাস্ট প্যালেটের মাসেল গুলোর একটু নাম মনে রাখলে এটা অন্য বিস্তারিত ভাবে ধরার সম্ভাবনা খুবই কম। এটা হচ্ছে ইউহুলা, যেখানে থাকে হচ্ছে মাসকুলাস ইউহুলি। এখন প্যালেটের বেশিরভাগ মাসেল গুলো সাপ্লাই হয়েছে এক্সেসরি নার্ভ দিয়ে, শুধুমাত্র টেনসর ভেলি প্যালাটানি সাপ্লাই হচ্ছে ম্যান্ডিবুলার নার্ভ দিয়ে, যেটা হচ্ছে ট্রাইজেমিনাল নার্ভের অংশ। তারপরে ফ্যারিংস। ফ্যারিংস কোথায় থাকে? স্যার গলায়। গলায় থাকে। ফ্যারিংস একটা হচ্ছে যে এটা কোন সিস্টেমের অংশ ফ্যারিংস? স্যার এটা শ্বসনতন্ত্রের অংশ, রেসপিরেটরি সিস্টেমে। হ্যাঁ, যেটা হচ্ছে যে এটা শুধুমাত্র রেসপিরেটরি সিস্টেমের অংশ নয়, এটা বোথ রেসপিরেটরি এবং ডাইজেস্টিভ সিস্টেম দুইটারই অংশ হচ্ছে ফ্যারিংস। এটা নাকের ফ্যারিংস এর তিনটা পার্ট থাকে। নাকের পিছনের দিকে থাকে নাসোফ্যারিংস, তারপর ওয়াল ক্যাভিটি, যেটা আপনি গলা হার্ট করলে পিছনের দিকে যে জিনিসটা দেখতে পাবেন সেটা হচ্ছে পোস্টেরিয়র ওয়াল অফ দি ওরোফ্যারিংস, আর ল্যারিংস এর পিছনে থাকে হচ্ছে ল্যারিঙ্গোফ্যারিংস। এখন নাসোফ্যারিংস ইজ অ্যাবসলিউটলি পার্ট অফ দি রেসপিরেটরি সিস্টেম, কিন্তু ওরোফ্যারিংস এটা বোথ রেসপিরেটরি এবং ডাইজেস্টিভ সিস্টেমের অংশ। আর ল্যারিঙ্গোফ্যারিংস অথবা হাইপোফ্যারিংস, যেটা ল্যারিংস এর পিছনে থাকে, সেটা মেইনলি ডাইজেস্টিভ সিস্টেমের অংশ, আর কিছু আছে পোরশন আছে যেটা রেসপিরেটরি সিস্টেমের অংশ। তার মানে ফ্যারিংস হচ্ছে বোথ ডাইজেস্টিভ এবং রেসপিরেটরি সিস্টেমের পার্ট। এখন ফ্যারিংস এর যে মাসেল গুলো থাকে সেই মাসেল গুলোর ভিতরে আছে কনস্ট্রিক্টর মাসেল আছে, ভিতরে আছে সুপিরিয়র কনস্ট্রিক্টর, মিডিল কনস্ট্রিক্টর, ইনফেরিয়র কনস্ট্রিক্টর। আর এর বাইরে অন্যান্য যে মাসেল গুলো আছে স্টাইলোফ্যারিঞ্জিয়াস, সালপিঙ্গিওফ্যারিঞ্জিয়াস, ফ্যারিঙ্গোপ্যালাটিনাস। এরপর হচ্ছে আমাদের নেকে কতগুলো ট্রায়াঙ্গেল থাকে, যে ট্রায়াঙ্গেল গুলো আপনি একবার খালি চোখে ওইভাবে হয়তো আপনি ক্লিয়ার কাট বুঝতে পারবেন না, যখন নেকের স্ট্রাকচার গুলো ডিসেকশন করা হয় তখন এই ট্রায়াঙ্গেল গুলো খুব ভালোভাবে আপনি বোঝা যায়। এখন ট্রায়াঙ্গেল গুলা ভিতরে এই ট্রায়াঙ্গেল গুলা হচ্ছে বাউন্ডারিটা তৈরি হয়েছে উপরের দিকে লোয়ার বর্ডার অফ দি বডি অফ দি ম্যান্ডিবল,
and an imaginary line extending from the angle of the mandible to the mastoid process. এইটা হচ্ছে যে angle of the mandible, যেটা হচ্ছে দুই পাশে দুইটা angle of the mandible থাকে, আর mastoid process এ কানের পিছনের দিকে হাত দিলে আপনি যে জিনিসটা বনি যে পয়েন্টটা পালপেট করতে পারবেন সেটা হচ্ছে mastoid process of temporal bone। আর নিচের দিকে হচ্ছে ক্লাভিকল, সামনের দিকে হচ্ছে নেকের মিডলাইন, আর পিছনের দিকে হচ্ছে এন্টিরিয়র মার্জিন অফ দি ট্রাপিজিয়াস। এই স্ট্রাকচার গুলো দিয়ে এই যে অনেকগুলো ট্রায়াঙ্গেল, ওভারঅল এইটা হচ্ছে যে বাউন্ডারি হচ্ছে এটা, কিন্তু ইন্ডিভিজুয়াল যে ট্রায়াঙ্গেল আছে এখন এই ট্রায়াঙ্গেল গুলা দুইটা ভাগে ভাগ করা, একটা হচ্ছে ইন্টেরিয়র ট্রায়াঙ্গেল আর একটা হচ্ছে পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল। এবং এই ট্রায়াঙ্গেল গুলো মেইনলি ভাগ করা হয় স্টেনোক্লিডোমাস্টয়েড মাসল দিয়ে। ট্রায়াঙ্গেল গুলো দুইটা ভাগ করা হয়, এর ভিতরে স্টেনোক্লিডোমাস্টয়েড মাসলের সামনের দিকে থাকে এন্টিরিয়র ট্রায়াঙ্গেল, আর স্টেনোক্লিডোমাস্টয়েড মাসলের পিছনের দিকে থাকে হচ্ছে পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল। এখন এন্টিরিয়র ট্রায়াঙ্গেল এখানে যে ছবিটা দেয়া আছে, এই স্টেনোক্লিডোমাস্টয়েড এর সামনের দিকে এন্টিরিয়র ট্রায়াঙ্গেল আর পিছনের দিকে হচ্ছে পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল। এখন এন্টিরিয়র ট্রায়াঙ্গেলের ভিতরে আবার কতগুলো ডিভিশন আছে, পোস্টেরিয়র ট্রায়াঙ্গেলের ভিতরে আবার কতগুলো ডিভিশন আছে। এখন এন্টিরিয়র ট্রায়াঙ্গেলে যদি বাউন্ডারি, তাহলে আপনি যদি ওভারঅল বাউন্ডারির কথা মনে রাখতে পারেন তাহলে এন্টিরিয়র ট্রায়াঙ্গেলের বাউন্ডারিটাও আপনি খুব ভালোভাবে মনে রাখতে পারবেন যে এটা সামনের দিকে যে by the median line of the neck and posteriorly by the anterior margin of the sternocleidomastoid, base থাকে inferior border of the mandible and its projection to the mastoid process, আর apex যেটা নিচের দিকে এটা আছে manubrium sterni। এখন এই ইন্টেরিয়র ট্রায়াঙ্গেলের ভিতরে আবার চারটা ট্রায়াঙ্গেলে ভাগ করা হয়, এবং এই ট্রায়াঙ্গেল গুলো ভাগ করা হয় হায়োয়েড বোন দিয়ে, তারপরে ডাইগ্যাস্ট্রিক, ওমোহায়োয়েড, এই স্ট্রাকচার দিয়ে হচ্ছে চারটা ট্রায়াঙ্গেলে ভাগ করা হয়। এর ভিতরে ডাইগ্যাস্ট্রিক ট্রায়াঙ্গেল, সাবমেন্টাল ট্রায়াঙ্গেল, মাসকুলার ট্রায়াঙ্গেল, ক্যারোটিড ট্রায়াঙ্গেল। এখন এই ট্রায়াঙ্গেল গুলোর ভিতরে সাধারণত যেটা হচ্ছে পরীক্ষাতে ক্যারোটিড ট্রায়াঙ্গেলটা অনেক সময় ধরতেও পারে। এখন এখানে দেখেন যে এখানে যে ট্রায়াঙ্গেল গুলোর কথা লেখা আছে এটা হচ্ছে স্টেনোক্লিডোমাস্টয়েডের সামনের দিকে ইন্টেরিয়র ট্রায়াঙ্গেলের ভিতরে আছে, এটা হচ্ছে সাবমেন্টাল ট্রায়াঙ্গেল, এটা হচ্ছে সাবম্যান্ডিবুলার ট্রায়াঙ্গেল অথবা ডাইগ্যাস্ট্রিক ট্রায়াঙ্গেল। তারপরে এটা হচ্ছে ক্যারোটিড ট্রায়াঙ্গেল, আর এটা হচ্ছে যে এইটা হচ্ছে মাসকুলার ট্রায়াঙ্গেল। আজান হচ্ছে, আমি একটু ওয়েট করতেছি। এখন আমি বললাম যে চারটা ট্রায়াঙ্গেলের কথা বললাম, সাবমেন্টাল ট্রায়াঙ্গেল, তারপর হচ্ছে সাবম্যান্ডিবুলার অথবা ডাইগ্যাস্ট্রিক ট্রায়াঙ্গেল, মাসকুলার ট্রায়াঙ্গেল আর ক্যারোটিড ট্রায়াঙ্গেল। এখন যদি অনেক কিছু মনে না থাকে আপনি এট লিস্ট বলবেন যে স্টেনোক্লিডোমাস্টয়েড মাসলের সামনের দিকে যে ট্রায়াঙ্গেল থাকে সেটা হচ্ছে এন্টিরিয়র ট্রায়াঙ্গেল। এন্টিরিয়র ট্রায়াঙ্গেলের ভিতরে কি কি ট্রায়াঙ্গেল আছে সেটা যদি বলতে বলে তাহলে চারটা ট্রায়াঙ্গেলের নাম বলবেন, আর পিছনের দিকে থাকে হচ্ছে পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল। এখন পোস্টেরিয়র ট্রায়াঙ্গেলের ভিতরে যেটা হচ্ছে যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ক্যারোটিড ট্রায়াঙ্গেল। এই ট্রায়াঙ্গেলটা একটু মনে রাখতে হবে যে ক্যারোটিড ট্রায়াঙ্গেলের বাউন্ডারি এটা এন্টিরিয়র সুপিরিয়রলি, সামনে এবং উপরের দিকে থাকে হচ্ছে পোস্টেরিয়র ভ্যালি অফ ডাইগ্যাস্ট্রিক এন্ড স্টাইলোহায়োইড মাসেল, সামনে এবং নিচের দিকে থাকে সুপিরিয়র ভ্যালি অফ ওমোহায়োইড মাসেল, আর পিছনের দিকে থাকে হচ্ছে এন্টিরিয়র বর্ডার অফ স্টেনোক্লিডোমাস্টয়েড মাসেল। এটা রূপ তৈরি হয় স্কিন, তারপর সুপারফিশিয়াল ফাসা,
এবং ডিপ ফাসা দিয়ে। আর ফ্লোর তৈরি হয় থাইরোহাইড, হায়োগ্লোসাল, মিডিল এন্ড ইনফিরিয়র কনস্ট্রিক্টর মাসেল দিয়ে। এই ট্রায়াঙ্গেলটা একটু ভালো করে করবেন। এখন এই ট্রায়াঙ্গেলে, ক্যারোটিড ট্রায়াঙ্গেলে কি কি কন্টেন্ট থাকে, কি কি স্ট্রাকচার ওখানে থাকে, এর ভিতরে আছে সিসিএ, কমন ক্যারোটিড আর্টারি, তারপর ক্যারোটিড সাইনাস, ক্যারোটিড বডি। এগুলো কি করছেন? No, sir. আপনাকে ফিজিওলজিতে কি কার্ডিওভাস্কুলার সিস্টেম পড়াইছে? জি স্যার, পড়েছে। এখন কমন ক্যারোটিড আর্টারির নাম হয়তো আমি বলছিলাম, কমন ক্যারোটিড আর্টারির নামটা বলছিলাম। কমন ক্যারোটিড আর্টারি আছে আর্টস অফ দি আওর্টা থেকে যে কতগুলো আর্টারি বের হয়, এর ভিতর ডান সাইডে রাইট ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক এবং লেফট সাইডে আছে লেফট কমন ক্যারোটিড আর্টারি আর লেফট সাবক্লেভিন আর্টারি বের হয়। আর রাইট সাইডে রাইট ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক, সেটা আবার ব্রাকিওসেফালিক ট্রাঙ্কটা দুইটা ডিভিশন হয়, দুইটা ভাগ হওয়ার পরে রাইট কমন ক্যারোটিড আর্টারি এবং রাইট সাবক্লেভিন আর্টারিতে ডিভিশন হয়। আর ক্যারোটিড সাইনাস, ক্যারোটিড বডি, এগুলো হচ্ছে যে রিসিপ্টর বলা হয়। এগুলো হচ্ছে যে আপনার যে হার্টের যে অ্যাক্টিভিটি গুলো আছে সেই অ্যাক্টিভিটির সাথে এই ক্যারোটিড সাইনাস এবং ক্যারোটিড বডি গুলো হচ্ছে সম্পর্কিত যুক্ত। যখন হার্ট রেট বেড়ে যায়, ব্লাড প্রেশারের সমস্যা হয়, ব্লাড প্রেশার এর পরিবর্তন হয়, তখন এগুলো হচ্ছে সেন্সেশন, এগুলো রিসিপ্টর সেন্স অর্গান হিসেবে কাজ করে। এগুলো তখন তার অ্যাকশন গুলো প্রডিউস করে, তাতে ব্লাড প্রেশার, হার্ট রেট এগুলো নিয়ন্ত্রিত হয়। তারপর আছে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি, এবং এই ইন্টারনাল এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি ব্রাঞ্চের ভিতরে সুপ্রিয়র থাইরয়েড, লিঙ্গুয়াল, ফেশিয়াল, অ্যাসেন্ডিং ফ্যারেঞ্জিয়াল, অক্সিপিটাল আর্টারি, যেটা এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি ব্রাঞ্চ, এগুলো থাকে হচ্ছে ক্যারোটিড ট্রায়াঙ্গুলার ভেইনের ভিতরে ইন্টারনাল জগুলার ভেইন। তারপর কমন ফেশিয়াল ভেইন ড্রেইনিং ইনটু ইন্টারনাল জগুলার ভেইন, ফ্যারেঞ্জিয়াল ভেইন, লিঙ্গুয়াল ভেইন। নার্ভের ভিতরে আছে ভেগাস নার্ভ, সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল ব্রাঞ্চ অফ ভেগাস নার্ভ, স্পাইনাল অ্যাক্সেসরি নার্ভ, হাইপোগ্লোসাল নার্ভ, সিম্প্যাথেটিক ভেইন। তারপর ক্যারোটিড শীথ উইথ কন্টেন্টস, লিম্ফ নোডের ডিপ সার্ভাইকাল লিম্ফ নোডস situated along the internal jugular vein and jugulo-digastric node, jugulo-omohyoid node. এই সবগুলোই আপনাকে মনে রাখতে হবে যখন, যদি ক্যারোটিড ট্রায়াঙ্গেল অনেক সময় শর্ট নোট হিসাবে পরীক্ষাতে আসতেও পারে, আবার ভাইভাতে অনেক সময় জিজ্ঞাসা করা হয়। সাধারণত ভাইভাতে জিজ্ঞাসা করে ক্যারোটিড ট্রায়াঙ্গেল এর লোকেশনটা কোথায়, ক্যারোটিড ট্রায়াঙ্গেলের বাউন্ডারি কি দিয়ে হয়, তারপর ক্যারোটিড ট্রায়াঙ্গেলের মোস্ট ইম্পর্টেন্ট কোন কোন স্ট্রাকচার ওখানে থাকে। এখন যদি অনেকগুলো স্ট্রাকচারের কথা মনে না থাকে, তাহলে এটা কমন ক্যারোটিড আর্টারি, তারপর ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি, ইন্টারনাল জগুলার ভেইন, ভেগাস নার্ভ, ক্যারোটিড শীথ, ডিপ সার্ভাইকাল লিম্ফ নোডস, এগুলোর নাম একটু, এই 5-7টা জিনিসের নাম একটু মনে রাখবেন। এখন পোস্টেরিয়র ট্রায়াঙ্গেলের যেটা বলেছে যে স্টেনোক্লিডোমাস্টয়েড মাসেলের পিছনের দিকে যে ট্রায়াঙ্গেলটা থাকে সেটা হচ্ছে পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল। এখন এই পোস্টেরিয়র ট্রায়াঙ্গেলের বাউন্ডারি ভিতরে আছে anteriorly by the posterior edge of the sternocleidomastoid muscle, posteriorly by the anterior edge of the trapezius, inferiorly by the middle third of the clavicle, or apex in between the attachment of sternocleidomastoid and trapezius. Roof of the posterior triangle is formed by the investing layer of the deep cervical fascia. Floor of the triangle is formed by the prevertebral fascia overlying splenius capitis, lavatory scapulae, splenic muscle. সাধারণত পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল খুব একটা বেশি পরীক্ষাতে আসে না ওইভাবে জিজ্ঞাসা, তবে পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল যে
যে অনেক কিছু যদি মনে না থাকে ভাইবাতে অ্যাটলিস্ট স্টেনোক্লিডোমাস্টাইড মাসেলের পিছনে যে ট্রায়াঙ্গেলটা থাকে এবং ট্রাপিজিয়াস মাসেলের সামনের দিকে এই ট্রায়াঙ্গেলটা থাকে এটুকু মনে রাখলে অ্যাটলিস্ট এতটুকু মনে রাখতে হবে। এখন পোস্টেরিয়র ট্রায়াঙ্গেলের ভিতরে যে ওমোহয়েড মাসেলের ইনফেরিয়র বেলি দিয়ে দুইটা ট্রায়াঙ্গেলে ভাগ করা হয়, একটা হচ্ছে অক্সিপিটাল ট্রায়াঙ্গেল আর একটা হচ্ছে সাবক্লাভিয়ান ট্রায়াঙ্গেল। এটা হচ্ছে অক্সিপিটাল ট্রায়াঙ্গেল আর এটা হচ্ছে সাবক্লাভিয়ান ট্রায়াঙ্গেল। তাহলে হচ্ছে হেড নেকের যে মাসেল গুলো বলা হলো সেই মাসেল গুলো কিন্তু পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ, বিশেষত মাসেলস অফ দি ফেসিয়াল এক্সপ্রেশন, মাসেলস অফ দি মাস্টিকেশন, এই তারপরে এই দুইটা কিন্তু পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তারপরে যে ইন্ডিভিজুয়াল মাসেলের ভিতরে ট্রাপিজিয়াস, স্টেনোক্লিডোমাস্টাইড মাসেল পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। এখন এই যে হেড নেকের মাসেল নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা বলেন? স্যার রিটেনের জন্য কোন কোন প্রশ্নগুলো পড়ব একটু যদি আরেকবার বলতেন। রিটেনের জন্য যেটা হচ্ছে যে একবার স্পেসিফিক্যালি বলা তো কঠিন, তারপরেও রিটেনে যে প্রশ্নগুলো বেশি আসার সম্ভাবনা থাকে একটা হচ্ছে যে আমি তো বললাম যে মাসেলস অফ দি ফেসিয়াল এক্সপ্রেশন, যে ফেসিয়াল এক্সপ্রেশনের জন্য যে মাসেল গুলো আছে সেইগুলো ওভারঅল একটা প্রশ্ন অনেক সময় আসতে পারে। তারপর হচ্ছে ম্যাস্টিকেশন, মাসেলস অফ ম্যাস্টিকেশন। মাসেলস অফ ম্যাস্টিকেশন এটা যে চারটা মাসেল আছে সেই চারটা মাসেল আপনি পুরোটাই আপনি সবগুলো যে মাসেলের অরিজিন, ইনসারশন, নার্ভ সাপ্লাই, অ্যাকশন এগুলো পড়বেন। আর ফেসিয়াল এক্সপ্রেশনের মাসেল গুলো নাম এবং মাসেল গুলোর যেটা হচ্ছে যে সাধারণত অরিজিন, ইনসারশন আসে অনেক ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে যে প্রশ্নটা অনেক ক্ষেত্রে জিজ্ঞাসা করা হয় যে হোয়াট আর দ্য মাসেলস অফ ফেসিয়াল এক্সপ্রেশন, নামগুলো বেশি জিজ্ঞাসা করা হয় এবং এই মাসেলগুলোর অ্যাকশন এবং নার্ভ সাপ্লাই গুলো বেশিরভাগ ক্ষেত্রে আসে। কিন্তু অনেক সময় প্রশ্নটা এরকম ভাবে আছে মাসেলস অফ ফেসিয়াল এক্সপ্রেশন, এখন সেইটা যদি নাম্বারটা যদি বেশি থাকে তাহলে আপনাকে বিস্তারিত লিখতে হবে। আর ট্রাপিজিয়াস এবং স্টেনোক্লিডোমাস্টাইড মাসেল এই দুইটা মাসেল অবশ্যই অবশ্যই এটা ইন্ডিভিজুয়াল মাসেল গুলো যদি পরীক্ষাতে যেগুলো ইন্ডিভিজুয়াল মাসেলের ভিতরে গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য তার ভিতরে এই দুইটা মাসেল হচ্ছে গুরুত্বপূর্ণ, যেটা ইন্ডিভিজুয়াল মাসেল হিসেবে যে প্রশ্নগুলো আসে শরীরের বিভিন্ন জায়গার মাসেলের ভিতরে তার ভিতরে এই দুইটা মাসেল অনেক সময় পরীক্ষাতে আসে। স্যার যদি প্রশ্নটা আসে নেম দা আই মাসেল, স্যার ওই জায়গায় স্যার মানে সবগুলা মাসেলের নামে কি দিতে হবে আই মাসেলের ক্ষেত্রে? এখন নেম দা মাসেল অফ দ্য আই মাসেলে এগুলো তখন আপনাকে লিখতে হবে যে আই দুই ধরনের মাসেল আছে, এক্সটেনসিভ মাসেল আর হচ্ছে ইন্ট্রিনসিক মাসেল, মানে ইন্ট্রাঅকুলার মাসেল আর এক্সট্রাঅকুলার মাসেল, সেগুলো তখন আপনাকে আলাদা আলাদা ভাবে লিখতে হবে। তারপরে সেটা যদি নাম্বার কত থাকে সেটার উপর নির্ভর করে, যদি আপনার নাম্বার যদি যে 4-5 থাকে তাহলে কিন্তু বর্ণনা লিখতে হবে একটু, কিন্তু যদি শুধু 1-2 মানে একটা ওখানে লেখা থাকে যে নেম দা মাসেলস অফ দি আই তারপর উইথ দেয়ার অ্যাকশনস, নার্ভ সাপ্লাই, তাহলে আপনাকে ওখানে বিস্তারিত আর লেখার দরকার নাই। জি স্যার। আপনাকে আগে দেখতে হবে যে প্রশ্নের নাম্বার কত আছে, আপনি তারপরে হচ্ছে যে আপনি সময় আপনাকে এই করতে হবে যে আপনি যদি নাম্বার কম থাকার পরেও যদি আপনি লিখতে চান আপনি সময়টাকে ওইভাবে ম্যানেজ করে লিখতে পারবেন। কিন্তু আমি এর আগেও বলছি কিনা জানেন যে অ্যানাটমিতে আপনি অনেক বেশি লেখার চেয়ে হচ্ছে গুরুত্বপূর্ণ আপনি যে কনসাইজ ফর্মে লিখলে পাশাপাশি ফ্লো চার্ট এবং যদি ছবি দেওয়ার সুযোগ থাকে সেইগুলো দিলে নাম্বার বেশি পাওয়া যায়। আপনি অনেক কিছু লিখলেন 4 পৃষ্ঠা লিখে যদি নাম্বার পাবেন না, কিন্তু 1 পৃষ্ঠা লিখে যদি ফ্লো চার্ট দেন, ছবি দেন, নাম্বার বেশি পাবেন, যদি যেখানে ছবি দেওয়া সম্ভব।
স্যার কোশ্চেনের মান বন্টনটা স্যার কিভাবে হয় আমরা স্যার তো জানি না স্যার, একটু যদি বলতেন। আপনাদের যেটা হচ্ছে যে এখন পর্যন্ত বিগত বছরগুলোতে যে প্রশ্ন আছে গ্রুপ এ গ্রুপ বি থাকে, তো এখানে গ্রুপ এ তে হচ্ছে 2টা কোশ্চেন থেকে 2টা কোশ্চেনের এক এবং 2 এরকম থাকে, প্রত্যেকটা কোশ্চেনের 4টা করে অংশ থাকে এবং প্রত্যেকটা মানে 4টা অংশ থেকে 3টা করে উত্তর দিতে হয়। স্যার মার্ক কত করে থাকে? এক একটা মানে 2টা কোশ্চেনে মার্ক 50, মানে গ্রুপ এ তে 50, গ্রুপ বি তে 50, তার মানে এক একটা কোশ্চেনে মার্ক থাকে হচ্ছে 25 করে। এখন যেহেতু 6টা থাকে, এই জন্য হচ্ছে 6টার মার্কটা তো ওইভাবে আলাদা আলাদা থাকে না, এই জন্য হিসাব করে নেওয়া যে এক একটাতে 25 করে, তার মানে এক একটা ভাগে 8 নাম্বারের একটু বেশি থাকে। এখন একটা যে ভাগ থাকে, একের এ বি সি ডি থাকে, এতে যেটা থাকে ওখানে শুধু একটা প্রশ্ন থাকে না, ওইটাও একটা প্রশ্নের ভিতর 2-3টা অংশ থাকে। জি স্যার। মানে বেশি প্রশ্ন যেটা সুবিধা হচ্ছে যে আপনি অংশ বেশি থাকলে নাম্বার পাওয়া বেশি হয়, যদি